সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? ভালো আছো আশা করি। আজকে আমরা কোয়ান্টাম বলবিজ্ঞানের শ্রোডিঙ্গার সমীকরণ অধ্যায়ের তৃতীয় লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের আলোচনার বিষয় আমাদের একটাই, এরেনফেস্টের উপপাদ্য, এরেনফেস্ট থিওরাম ইংরেজিতে বলি আমরা। এই উপপাদ্যটির বক্তব্য আসলে যে ক্লাসিক্যাল মেকানিক্স এবং কোয়ান্টাম মেকানিক্স এর মধ্যে যে সম্পর্ক, সেটি আসলে এরেনফেস্টের উপপাদ্যের সাহায্যে আমরা আবারও প্রমাণ করে থাকি। যে উপপাদ্যের সাহায্যে আমরা একটি উপপাদ্যের সাহায্যে বলে থাকি যে বৃহৎ কোয়ান্টাম সংখ্যার জন্য কোয়ান্টাম বলবিজ্ঞান যে ফলাফল দেয়, চিরায়ত বলবিজ্ঞানও সেই একই ফলাফল দেয়। অর্থাৎ বৃহৎ বস্তুর জন্য আমাদের কোয়ান্টাম বলবিজ্ঞান দরকার নেই, চিরায়ত বলবিজ্ঞানই যথেষ্ট। এই এরেনফেস্ট উপপাদ্যটা আমাদের সেই কথাই আবার অন্যভাবে বলছে। গাণিতিকভাবে এই জিনিসটা আমরা প্রমাণ করব। চিরায়ত বলবিজ্ঞানে আমরা গত ক্লাসে বলেছি যে চিরায়ত বলবিজ্ঞানের ক্ষেত্রে বল প্রয়োগে বস্তুর গতি বর্ণনা করার জন্য নিউটনের সূত্র F=ma ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। কোয়ান্টাম বলবিজ্ঞানে তেমনি মৌলিক সমীকরণের কথা আমরা বলেছি। শ্রোডিঙ্গার সমীকরণ হচ্ছে মৌলিক সমীকরণ। এখানেও আমরা শ্রোডিঙ্গার সমীকরণ থেকেই শুরু করব, আমরা শেষ পর্যন্ত গিয়ে দাঁড়াবো নিউটনের সমীকরণগুলোতে। অর্থাৎ কোয়ান্টাম বলবিজ্ঞান থেকে শুরু করে আমরা চিরায়ত বলবিজ্ঞানে পৌঁছতে পারি, এই জিনিসটি এরেনফেস্ট উপপাদ্যের মূল বক্তব্য। 1927 সালে অস্ট্রীয় পদার্থবিজ্ঞানী পল এরেনফেস্ট প্রস্তাব করেন যে যদি কোনো কণা সংশ্লিষ্ট তরঙ্গ প্যাকেটের মধ্যে কণার সাথে যে তরঙ্গ প্যাকেট থাকবে জড়িত, দাব্রগলি যেটা বললেন যে প্রত্যেকটি চলমান কণার সাথে একটি করে তরঙ্গ জড়িত থাকে, তারপরে আবার বলা হলো এটি তরঙ্গটি আসলে একটি আলাদা তরঙ্গ নয়, অনেকগুলো তরঙ্গের উপরিপতনের ফলে, যে তরঙ্গগুলোর কম্পাঙ্কের মধ্যে সামান্য পার্থক্য রয়েছে, এরকম অসংখ্য তরঙ্গের উপরিপতনের ফলে তরঙ্গ প্যাকেট সৃষ্টি হয়। সেই তরঙ্গ প্যাকেট যদি আমরা বিবেচনা করি, অর্থাৎ যদি কোনো কণা সংশ্লিষ্ট তরঙ্গ প্যাকেটের মধ্যে কণাটির অবস্থান ও ভরবেগের প্রত্যাশিত মান নেওয়া হয়, প্রত্যাশিত মান সম্পর্কে আমরা গত ক্লাসে বলেছি যে প্রত্যাশিত মান হলো অভিন্ন সিস্টেমের সাহায্যে অনেকবার পরিমাপ করে যে ফলাফল পাওয়া যায়, সেই ফলাফলগুলোর গড়কে আমরা বলি হচ্ছে প্রত্যাশিত মান। তো এখানে আমরা অবস্থান এবং ভরবেগের প্রত্যাশিত মান নেব, তখন দেখা যাবে যে কোয়ান্টাম মেকানিক্স অনুসারে আমরা যে ফলাফল পাই আর চিরায়ত বলবিজ্ঞানে নিউটনের সূত্রের যে গাণিতিক প্রকাশগুলো, এই দুটো আসলে অভিন্ন অর্থ প্রকাশ করে। অর্থাৎ খুব সহজ ভাষায় বললে যে কোয়ান্টাম বলবিজ্ঞান থেকে আমরা চিরায়ত বলবিজ্ঞানে যেতে পারি। যদি কোনো চিরায়ত কণার জন্য নিউটনীয় গতিসূত্র বলি, এই যে সূত্রগুলো, প্রথমটাতে কি বলা হচ্ছে ddt অফ r, অর্থাৎ অবস্থানের পরিবর্তনের হার। অবস্থানের পরিবর্তনের হারকে আমরা চিরায়ত বলবিজ্ঞানে বা এমনি বলবিজ্ঞানে আমরা বলে থাকি বেগ। সময়ের সাথে অবস্থানের পরিবর্তনের হারকে আমরা বলি বেগ। ডান পক্ষে আমরা দেখছি p/m, p হচ্ছে ভরবেগ, তার মানে mv। m আর m যদি আমরা ক্যান্সেল করি তাহলে ডান পাশেও থাকে বেগ, আর বাম পাশে অবস্থানের সময়ের সাপেক্ষে অবস্থানের পরিবর্তনের হার, সেটা তো বেগ বটেই। তাহলে এটি নিউটনের একটি সূত্র। দ্বিতীয় সূত্র, ভরবেগের পরিবর্তনের হার হচ্ছে এর বিভবের গ্রেডিয়েন্টের ঋণাত্মক মানের সমান। ভরবেগের পরিবর্তনের হার বিভবের গ্রেডিয়েন্টের ঋণাত্মক মানের সমান। এটি আবার নিউটনের সূত্রের মধ্যে কিন্তু আমরা এরকম ভাবে বলে আসিনি, ভাষাটা এরকম দেইনি, কিন্তু যদি আমরা এর পরের সূত্রটা দেখি তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারবো যে এটি আসলে আমরা কোনটা বলেছি। এখানে দেখো আর কে টি এর সাপেক্ষে দুবার ব্যবকলন করা হয়েছে, অর্থাৎ একবার ব্যবকলন করলে আমরা পাবো বেগ, দ্বিতীয়বার ব্যবকলন করলে আমরা পাবো ত্বরণ। ভর গুণন ত্বরণ অর্থাৎ বল। নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা জানি যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার
এর উপরে ক্রিয়াশীল বলের সমানুপাতিক। এটি হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার, এটি হলো ভর, এটি হলো আমাদের দৃষ্টিতে ত্বরণ। তাহলে m ইন্টু a মানে f আমরা বলতে পারি। আবার সংরক্ষণশীল বল ক্ষেত্রে f হচ্ছে আমার f ইকুয়াল টু মাইনাস ডেল ভি। তার মানে এইটি আসলে আমাদের দ্বিতীয় সূত্রটা বলছে। আর এই তাহলে এই মাইনাস ডেল ভি মানেই হচ্ছে f, অর্থাৎ এই যে কথাটা ডিডিটি অফ পি ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। এটি আমরা নিউটনের সূত্রগুলো আমরা এই আকারে প্রকাশ করতে পারি। আমরা যদি এখন কোয়ান্টাম বলবিজ্ঞানে চলে যাই, এইখানে যে কথা বলা হলো এরেনফেস্টের প্রস্তাব অনুযায়ী যে কথা বলা হলো যে অবস্থান এবং ভরবেগের প্রত্যাশিত মান নেওয়া হয়। তাহলে গতকালকে আমরা প্রত্যাশিত মানের প্রতীকগুলো দেখে এসেছি। তাহলে এই সমীকরণগুলো এরকম, যে এর অনুষঙ্গিক কোয়ান্টাম সূত্রগুলো হবে এরকম। আমরা গতকালকে বলে এসেছি যে এই যে প্রতীকটি, এই প্রতীকটি বোঝাচ্ছে এই ভিতরে যে রাশিটি আছে সেই রাশির প্রত্যাশিত মান। তার মানে বাম পক্ষে রয়েছে অবস্থানের প্রত্যাশিত মানের সময় সাপেক্ষে পরিবর্তনের হার, আর ডান পাশে রয়েছে আমাদের ভরবেগের প্রত্যাশিত মান ডিভাইডেড বাই তার ভর। অর্থাৎ এই সমীকরণ এবং এই সমীকরণ থেকে এটি আসছে বা এটি থেকে এটি আসছে বলতে পারি আমরা। নিউটনের সূত্রে আমরা এই আকারে লিখে থাকি। কোয়ান্টাম বলবিজ্ঞানে লিখতে গেলে এরকম লিখতে হয় তাই লিখেছি তা নয়। আসলে এরেনফেস্টের উপপাদ্য বলছে যে চিরায়ত বলবিজ্ঞানে যদি এটি সত্য হয় তাহলে কোয়ান্টাম বলবিজ্ঞানেও এই জিনিসটি সত্য। কখন? বৃহৎ কোয়ান্টাম সংখ্যার জন্য, বড় বস্তুর জন্য, অথবা আমরা যদি বহুবার পরিমাপ করে যে প্রত্যাশিত মান যদি নেওয়া হয়, বহুবার পরিমাপ করে তার গড় যদি আমরা নেই, তাহলে এই উভয় সমীকরণ একই ফলাফল বর্ণনা করবে। এই সমীকরণের চেহারাটা কোয়ান্টাম বলবিজ্ঞানে কি হবে? এটির আকৃতি হবে এরকম। আর নিউটনের দ্বিতীয় সূত্র যেটি, তার আকৃতিটি হবে এরকম। তাহলে ধরতে পেরেছি নিশ্চয়ই যে এরেনফেস্টের উপপাদ্য আসলে আমাদের চিরায়ত বলবিজ্ঞান এবং কোয়ান্টাম বলবিজ্ঞানের মধ্যে যে সাদৃশ্য রয়েছে সেই সাদৃশ্যটাকেই প্রমাণ করছে। এটিরই গাণিতিক প্রমাণ আমরা আজকে দেখবো ইনশাআল্লাহ। এই উপপাদ্যটি সাদৃশ্য নীতির অন্যতম উদাহরণ। এক্ষেত্রে তরঙ্গ প্যাকেট একটি চিরায়ত কণার মতো চলাচল করবে, যেখানে প্রত্যাশিত মান চিরায়ত চলকের নির্দেশনা প্রদান করবে। অর্থাৎ চিরায়ত চলকগুলোর স্থলে তাদের প্রত্যাশিত মানসমূহ ব্যবহার করা হলে নিউটনের গতিসূত্রগুলোর চেহারা কোয়ান্টাম বলবিজ্ঞানে একই রকম থাকে। এই যে এখানে আমরা বললাম যে আর এর পরিবর্তে যদি আমরা আর এর এক্সপেকটেশন ভ্যালু মান নেই, পি এর পরিবর্তে যদি পি এর প্রত্যাশিত মান নেই, অভীষ্ট মান নেই, তাহলে এই যে নিউটনের গতিসূত্রগুলোর চেহারা কোয়ান্টাম বলবিজ্ঞানে অনুরূপ থাকবে। ক্লাসিক্যাল মেকানিক্সে যেরকম চেহারা ছিল, কোয়ান্টাম মেকানিক্সেও চেহারাটা একই রকম। আমরা ধরে নিচ্ছি যে এম ভরের একটা কণা কোনো একটা সময় টি তে তার অবস্থান এক্স এর প্রত্যাশিত মান, আমরা গত লেকচারের শেষ টপিকটা ছিল প্রত্যাশিত মান আমরা এরকম করে বের করে থাকি সাই স্টার, যার প্রত্যাশিত মান বের করব সেটি ইনটু সাই এবং তার সমাকলন। একমাত্রিক হলে অবস্থান সাপেক্ষে সমাকলন, আমরা যেহেতু একমাত্রিক ধরেছি সেই জন্য এক্স এর সাপেক্ষে সমাকলন করছি। ত্রিমাত্রিক ধরলে এই সমস্ত চলকগুলো পরিবর্তন হতো, ত্রিমাত্রিক হলে এগুলো সব আর হয়ে যেত। এই সমীকরণটাকে যদি আমরা টি এর সাপেক্ষে ব্যবকলন করি তাহলে বাম পক্ষে এরকম লিখতে পারি, ডান পক্ষে আমরা এরকম লিখতে পারি। আমরা জানি সময় সাপেক্ষ শ্রোডিঙ্গার সমীকরণ হচ্ছে এইটি, যেখানে বিভব রয়েছে, অর্থাৎ এটি মুক্ত কণা নয়, সাধারণ শ্রোডিঙ্গারের সাধারণ সমীকরণ যেটি। এই সমীকরণকে যদি আমরা সাই স্টার দিয়ে গুণ করি
3 নম্বর সমীকরণকে সাই স্টার দিয়ে গুণ করব, তাহলে সমীকরণটির চেহারা গুণ করার পরের চেহারাটা এরকম হলো। অর্থাৎ সব জায়গায় একটি করে সাই স্টার যুক্ত হলো এখানে। এবারে আমরা নেব এটির জটিল যুগ্ম বা কমপ্লেক্স কনজুগেট ইংরেজিতে বলে থাকি আমরা। এই সমীকরণটার কমপ্লেক্স কনজুগেট নিচ্ছি আমরা, জটিল যুগ্ম, এটার জটিল যুগ্ম। তাহলে কি আসবে? আমরা জানি জটিল যুগ্ম কেমন করে নিতে হয়। যে রাশিগুলোর মধ্যে আই রয়েছে, যে পদগুলোর মধ্যে আই রয়েছে, সেই পদগুলোর চিহ্ন পাল্টে যাবে। এখানে আই রয়েছে, আই এর চিহ্ন পাল্টে গেল। এটার মধ্যে আই নেই, ফলে এর চিহ্ন কিন্তু যেমন ছিল যথাযথ ছিল। এর মধ্যেও আই নেই, এর চিহ্ন যথাযথই রয়েছে। ওটাকে এখন আমরা এই পরের সমীকরণটাকে আমরা গুণ করব সাই দিয়ে। 5 নম্বর সমীকরণটাকে আমরা সাই দিয়ে গুণ করব, তাহলে এরকম আসলো আমাদের সমীকরণটি। এখন এই দুটো সমীকরণের একটা থেকে আরেকটাকে বিয়োগ করব আমরা। 4 থেকে 6 নম্বর সমীকরণটাকে আমরা বিয়োগ করব। কি পাবো তাহলে আমরা? বিয়োগ করলে বাম পক্ষের চেহারাটা আসছে এরকম। যখনই আমরা বিয়োগ করছি, এখানে যেহেতু আগের থেকে একটা বিয়োগ চিহ্ন রয়েছে, ফলে আরেকটা সমীকরণ থেকে এই টার্মটা বিয়োগ করলে প্লাস হয়ে যাবে এখানে। এখানে আমরা যেহেতু মাইনাস a স্কয়ার কমন নিচ্ছি, ফলে এখানে মাইনাসটা থাকবে, আর এই টার্মটা উভয় পদ থেকে ক্যান্সেল হয়ে যাবে। উভয় পদ থেকে এই টার্মটা ক্যান্সেল হয়ে যাবে, শুধু এইটুকু আমাদের বাকি থাকলো। বাম পাশটাকে আমরা এরকম করে লিখতে পারি, এইটুকুকে আমরা লিখেছি এরকম করে। অথবা এইটাকে যদি আমরা ভাঙি, ডিফারেন্সিয়েশনে ইউভি ফর্মুলা অনুসারে যদি ভাঙি, তাহলে আমরা এটা পাবো। এখানে একই কথা, যে এইটুকুকে যদি আমরা ভাঙি, তাহলে টার্ম হবে অনেকগুলো। এটাকে ভাঙলে 4টা পদ হবে। এর জন্য 2টো পদ হবে, এর জন্য 2টো পদ হবে। সেই 2টো পদের মধ্যে 2 2 4টা পদ হলো, টার্ম হলো। সেই 4টা টার্মের মধ্যে 2টো টার্ম ক্যান্সেল হয়ে যাবে, আর বাকি এই 2টো টার্ম থেকে যাবে। এখন এটাকে আমরা একটু সিম্পলিফাই করছি। এই আইএইচ কার্ডটাকে এই পাশে নিয়ে আসছি। আইএইচ কার্ড এই পাশে নিয়ে আসলে আসলে নিচে আসার কথা ছিল। আইএইচ কার্ড নিচে আসার কথা ছিল। এখন এই আই এবং এই মাইনাস, মাইনাস মানে হচ্ছে আই স্কোয়ার, এই মাইনাসের পরিবর্তে আমরা আই স্কোয়ার লিখতে পারি। তাহলে এই আই এবং এই আই স্কোয়ারের একটা কাটা যে আই থাকলো, এইচ কাট, এবং এই স্কোয়ার কাটা যে শুধু এইচ কাট থাকলো, আর বাকিটুকু তো যেমন আছে তেমন থাকলো আমাদের। তাহলে আমরা লিখতে পারতেছি ডেল ডেল টি অফ সাই স্টার ইকুয়াল টু আই এইচ কাট বাই 2m ডেল ডেল এক্স অফ এত। এখন এই টার্মটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে। এই মানটা এখন আমরা 2 নম্বর সমীকরণে বসাবো। 2 নম্বর সমীকরণটা আমাদের কি ছিল আবার? 2 নম্বর সমীকরণটা ছিল এরকম। 2 নম্বর সমীকরণে বসালে আমরা পাচ্ছি, বাম পাশে তো ঠিকই আছে, আমরা ডান পাশে এইটুকুর পরিবর্তে বসাচ্ছি। এইটুকুর পরিবর্তে আমরা বসাচ্ছি, আর এক্স তো থাকলে, এই এক্স হচ্ছে এখানকার, আর এইটুকুর পরিবর্তে বসাচ্ছি আমরা এইটুকু। এটাকে আমরা ইউভি ফর্মে ধরতে পারি। এইটুকুকে যদি আমরা ইউ ধরি, আর এইটুকুকে যদি আমরা ভি ধরি, তাহলে আমরা পাবো সমাকলন করতে যে এই পদটি আসলো বা এই চেহারা দাঁড়ালো। এই সমাকলনটি আমরা করলাম এই ফর্মুলা ব্যবহার করে, ইউভি এর ফর্মুলা ব্যবহার করে। আমরা জানি যে ইউভি ডিএক্স ইকুয়াল টু ইউ ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স মাইনাস ডি ডিএক্স অফ ইউ ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স আবারও ডিএক্স। এই ফর্মুলা অনুসারে আমরা যদি এইটুকুকে
এইটাকে আমরা ইউ ধরবো আর এইটাকে আমরা ভি বিবেচনা করব। তাহলে ইউ ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স। এখন এখানে যেহেতু আমাদের ডেল ডেল এক্স রয়েছে, অর্থাৎ একবার ডিফারেন্সিয়েশন রয়েছে এক্স এর সাপেক্ষে, আবার আমাকে এক্স এর সাপেক্ষেই ইন্টিগ্রেট করতে হবে। তাহলে ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশন অপারেটর ক্যান্সেল হয়ে যায়, শুধু ফাংশনটা আমাদের থেকে গেল মাইনাস, এটা তো ধ্রুব রাশি, এটা বাইরে রয়েছে, বাইরের টার্মটা ডি ডিএক্স অফ ইউ। ইউ কত? আমরা এক্স কে ইউ হিসাবে বিবেচনা করেছি, তাহলে ডি ডিএক্স অফ ইউ করলে এখানে 1 থাকবে, আর ভি কে ইন্টিগ্রেশন করলে এই ডেল ডেল এক্স টা আউট হয়ে যাবে, শুধু ফাংশনটা থাকলো। অর্থাৎ আমার এই অংশটুকু করে, এই অংশটুকুর ক্যালকুলেশন করে আমরা এটা পেলাম, এইটুকুর ক্যালকুলেশন করে আমরা এইটা পেলাম, আর এই ডিএক্স টা এখানে থাকলো, এই ইন্টিগ্রেশনটা এখানে থাকলো, এটা থাকলো। তাহলে এখান থেকে আমরা যদি মানগুলো বসাই, তাহলে এক্স এর মান, দুঃখিত, সাই এবং সাই স্টার দুটোই অসীমে গেলে সাই এর মানও শূন্য, সাই স্টারের মানও শূন্য, তাহলে এই ফার্স্ট টার্মটা আমাদের 0 হয়ে যাবে। যেহেতু অসীমে গেলে তরঙ্গ ফাংশন শূন্য হয়ে যাবে, সেক্ষেত্রে তরঙ্গ ফাংশন এবং তাদের ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ দুটোই শূন্য হবে, সেহেতু এই ফার্স্ট টার্মটা 0 হয়ে যাচ্ছে, থাকছে শুধু আমাদের এই সেকেন্ড টার্ম, দ্বিতীয় পদটি আমাদের থাকলো। তাহলে আপাতত আমরা পাচ্ছি del ddt of x, ddt of x সমান সমান শুধু এই দ্বিতীয় পদটি আমাদের থাকছে। এবার আমরা দ্বিতীয় পদের জন্য আবার কিছু সমীকরণ বের করে দ্বিতীয় পদটা বসাবো। px এর প্রত্যাশিত মান, px ভরবেগ আমরা জানি, x অক্ষ বরাবর ভরবেগ হচ্ছে px, px এর প্রত্যাশিত মানের সমীকরণ সাই স্টার, যে চলকের প্রত্যাশিত মান সেই চলক ইনটু সাই ডিএক্স। আমাদের সাধারণ ফর্মুলা এটা, এই ফর্মুলা অনুযায়ী বসিয়ে আমরা পাচ্ছি এরকম। এই আইএইচ কার্ডটাকে আমরা এই পাশে নিয়ে আসছি, বাকি থাকলো কি আমাদের সাই স্টার ডেল ডেল এক্স অফ সাই ডিএক্স। এটার যদি আবার আমরা কমপ্লেক্স কনজুগেট নেই, তাহলে এই যে মাইনাসটা প্লাস হয়ে যাবে, আর সাই স্টার হয়ে যাবে সাই, আর সাই হয়ে যাবে সাই স্টার, জটিল যুগ্ম। এখন এই দুটো মান যদি আমরা আগের সমীকরণে বসাই, এইখানে যদি আমরা মানটা বসাই, আমাদের আগের সমীকরণ যেটি ছিল, এই সমীকরণে যদি আমরা এখানে এই যে সাই স্টার ডেল সাই ডেল ডেল এক্স অফ সাই এবং সাই ডেল ডেল এক্স অফ সাই স্টার, এই দুটো মান আমরা ওই পিএক্স এর ওখান থেকে বসাবো। আমরা পিএক্স এর এখান থেকে যদি আমরা মান দুটো বসাই, তাহলে আমরা পাচ্ছি যে এইটুকু ডান পাশে আমাদের কিন্তু এই রাশিটা ছিল, এইটা ছিল এবং এইটা ছিল। তাহলে এগুলোর পরিবর্তে আমরা যে এই রাশিগুলো বসাচ্ছি, বসালে এই দুটো বসালাম, দুটো যেহেতু একই রাশি ফলে ডাবল হয়ে যাবে। এইখান থেকে যে একটা 2 আসবে, এই দুটো মিলে একটা 2 আসবে, সেই 2 এবং এই 2 ক্যান্সেল হয়ে যাবে, আইএইচ কাট ক্যান্সেল হয়ে যাবে, তাহলে আমাদের থাকবে শুধু এই রাশি। এখানে x হলো অবস্থান, ddt অফ x সময়ের সাপেক্ষে অবস্থানের পরিবর্তনের হার, তার মানে আমরা জানি সময়ের সাপেক্ষে অবস্থানের পরিবর্তনের হার হলো বেগ, আর ডান পাশে আমরা পাচ্ছি ভরবেগ ডিভাইডেড বাই ভর, তার মানে ভর আর ভর ক্যান্সেল হয়ে যায়, শুধু বেগ থাকছে, অর্থাৎ বাম পাশ এবং ডান পাশ সমান বলে আমরা বুঝতে পারছি। তাহলে এটি গেল একটি সূত্র। আমরা এবার নিউটনের দ্বিতীয় সূত্রটার দিকে তাকাবো, কারেন্ট ফার্স্ট উপপাদ্য থেকে, সেটারও আমরা প্রমাণ পাবো।
px এর প্রত্যাশিত মান, আমরা প্রত্যাশিত মানের যে ফর্ম সেটি আমরা লিখে আসলাম এক্ষুনি। সাই স্টার যে চলকের প্রত্যাশিত মান সেই চলক ইনটু সাই এবং তার সমাকলন। এখান থেকে আমরা লিখতেই পারি এরকম করে, আইএইচ কার্ডটাকে বাইরে নিয়ে আসছি আমরা। এইটাকে যদি আমরা টি এর সাপেক্ষে ব্যবকলন করি, 7 নম্বর সমীকরণকে আমরা টি এর সাপেক্ষে ব্যবকলন করি, তাহলে উভয় পক্ষে ডিডিটি আমরা দিচ্ছি। এক পাশে ডি ব্যবহার করেছি, এক পাশে ডেল ব্যবহার করেছি। আর আসলে এটি তখনই ব্যবহার করা যায় যদি একটি মাত্র চলকের উপরে নির্ভরশীল হয়, সেক্ষেত্রে ডি বা ডেল একই জিনিস মিন করে। কিন্তু যদি একাধিক চলকের উপরে নির্ভরশীল হয় তখন ডি এবং ডেল একই জিনিস মিন করবে না। এখানে যেহেতু একটি মাত্র চলকের উপর নির্ভরশীল, ফলে এক পাশে আমরা ডি লিখেছি, এক পাশে ডেল লিখেছি, আমাদের খুব অসুবিধার কিছু নেই। এখান থেকে আইএইচ কার্ড দিয়ে আমরা দুটো টার্মকে গুণ করে দিলাম। আমরা জানি সময় সাপেক্ষ শ্রোডিঙ্গার সমীকরণ হলো আইএইচ কার্ড ডেল ডেল টি অফ সাই ইকুয়াল টু মাইনাস এইচ কার্ড স্কোয়ার বাই 2m ডেল 2 ডেল x2 অফ সাই প্লাস ভি সাই। এটি আমাদের জানা সমীকরণ। এই সমীকরণটাকে আমরা এক্স এর সাপেক্ষে ব্যবকলন করি। এটিকে যদি আমরা এক্স এর সাপেক্ষে ব্যবকলন করি তাহলে এই টার্মটাকে ব্যবকলন করলে এইটা আসবে আমাদের আইএইচ কার্ড, এইটুকু ধ্রুব রাশি, এটাকে আমরা ব্যবকলনের বাইরে রেখে দিচ্ছি, ফলে শুধু এইটুকুকে ব্যবকলন করলে এক্স এর সাপেক্ষে আমরা এরকম পাচ্ছি। এইটাকে যদি আমরা এক্স এর সাপেক্ষে ব্যবকলন করি, অলরেডি সেকেন্ড অর্ডার রয়েছে, আরো একবার আমরা ব্যবকলন করলে এটি থার্ড অর্ডার হয়ে যাবে, তৃতীয় ক্রমের ব্যবকলন হয়ে যাবে। আর এইটিকে আমরা লিখছি এরকম। শ্রোডিঙ্গার সময় সাপেক্ষ সমীকরণ যেটা, এই সমীকরণটির যদি আমরা জটিল যুগ্ম নেই, এই সমীকরণের কমপ্লেক্স কনজুগেট যদি আমরা নেই, তাহলে শুধুমাত্র এই টার্মটার চিহ্ন পাল্টে যাবে আমাদের। সাই গুলো সাই স্টার হয়ে যাবে, সাই স্টার থাকলে সেটি সাই হয়ে যাবে। তাহলে এটি পেলাম আমরা জটিল যুগ্ম। এইখান থেকে আমাদের এই দুটো রাশি কাজে লাগবে। এইটির মান এবং এইটির মান, এই দুটো আমরা 8 নম্বর সমীকরণে বসাবো, অর্থাৎ 8, 9, 10 এই তিনটে সমীকরণ আমরা এখন একত্রিত করব। 10 নম্বর থেকে এত এবং 9 নম্বর থেকে এত এর মান 8 নম্বরে বসাবো। 8 নম্বর কি ছিল আমাদের? এইটি ছিল আমাদের 8 নম্বর সমীকরণ। এখানে আমাদের দেখো দুটো রাশি রয়েছে, এইটুকু একটা রাশি, এটা আমরা পাচ্ছি কোত্থেকে? 9 নম্বর থেকে এর মান পাবো। আর এই যে রাশিটি, এর মান আমরা পাবো 10 নম্বর থেকে। আর 9 আর 10 কি ছিল আমাদের? একটু দেখে নেই। 9 ছিল আমাদের এটি। এটি হচ্ছে আমাদের 9 নম্বর সমীকরণ। এটি আমাদের 9 নম্বর সমীকরণ। আর এটি আমাদের 10 নম্বর সমীকরণ। এটি হলো আমাদের 10 নম্বর সমীকরণ। পূর্ব পৃষ্ঠা রয়েছে আমাদের। তাহলে এই সমীকরণগুলো থেকে আমরা মানগুলো যদি 8 নম্বর সমীকরণে বসাই, তাহলে আমরা পাচ্ছি ddt of px equal to 8 নম্বর সমীকরণ হলো এটি আমাদের। এইখানে যদি এইটুকুর পরিবর্তে আমরা এই পুরাটুকু বসাবো, এইটুকুর পরিবর্তে আমরা এই সবটুকু বসাবো, আর এইটা সাথে গুণ অবস্থায় থাকবে। এই যে সবটুকু বসালাম, এটা সাথে গুণ অবস্থায় থাকলো, মাইনাস সাই এইটুকু আমরা বসাচ্ছি, এর পরিবর্তে এটা এই যে বসালাম, আর এই ডিএক্স তো থাকলো আমাদের বাইরে।
এইটাকে এখন আমরা এরকম সাজিয়ে একটু লিখতেই পারি। এইটাকে আমরা এই যে এগুলোকে ভেঙে ফেলছি, আমরা ভেঙে ফেললে এই দুটো টার্ম আমরা পেলাম। এখানে আমরা পাচ্ছি এইটাকে, এইটা অ্যাজ ইট ইজ থাকলো, আমাদের সাইজটা দ্বিগুণ করা হলো আর কি। এটাকে আমরা এখন এরকম করে সাজিয়ে লিখতে পারি। তারপরে আসছি আমরা এখানে, ওই লাইন থেকে আমরা এখানে আসতে পারি। এইখানে এখন আবার আমাদের যে আমরা সেই সীমানা শর্ত ব্যবহার করব, যে x = -ইনফিনিটি এবং x = +ইনফিনিটি হলে সেখানে psi টেন্ডস টু 0 এবং ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটা 0, ফলে এই প্রথম পদটি আমাদের হবে শূন্য। প্রথম পদটি থাকবে না, থাকলো আমাদের শুধু এইটুকু। তাহলে আমাদের বাম পক্ষ থাকলো, এই পদটা যেহেতু 0, বাকি থাকলো শুধু আমাদের এইটা। এখান থেকে আমরা লিখতে পারছি এরকম, ddt of px = -del x of v। তাহলে এইটা ছিল কিন্তু আমাদের নিউটনের দ্বিতীয় সূত্র। কারণ এইটুকুকে আমরা বলতে পারি, এইটুকুকে আমরা বলতে পারি f। আমরা দেখে এসেছি প্রথম দিকে। তাহলে আমরা পেলাম ddt of p = f, যেটা আমরা নিউটনের দ্বিতীয় সূত্র হিসাবে জানি যে ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। ভরবেগের পরিবর্তনের হার এর উপরে প্রযুক্ত বলের সমানুপাতিক। তো দেখা গেল যে কোয়ান্টাম বলবিজ্ঞান থেকেও আমরা সেই একই ফলাফলে এসে উপনীত হলাম। এহরেনফেস্ট থিওরেমের মূল বক্তব্য যেটি, যে যদি কণার সংশ্লিষ্ট যে তরঙ্গ প্যাকেট, তার মধ্যে যদি কণাটার অবস্থান এবং ভরবেগের প্রত্যাশিত মান যদি আমরা বিবেচনা করি, প্রত্যাশিত মান বলতে আমরা বলেছি গত লেকচারে যে অনেকবার অভিন্ন সিস্টেমের সাহায্যে অনেকবার পরিমাপ করে যে ফলাফলগুলো পেলাম, সেই ফলাফলগুলোর যদি গড় নেওয়া হয়, তাহলে সেই গড়টাকেই আমরা বলছি অভিষ্ট মান বা প্রত্যাশিত মান। কোয়ান্টাম বলবিজ্ঞানের শ্রোডিঙ্গার সমীকরণে থেকে শুরু করে সেই অভিষ্ট মানগুলো ব্যবহার করে আমরা শেষ পর্যন্ত এই সমীকরণে এসে দাঁড়াচ্ছি। আর এটি হচ্ছে আমাদের নিউটনের দ্বিতীয় সূত্র। তার মানে আমরা শ্রোডিঙ্গার সমীকরণ থেকে শুরু করে নিউটনের দ্বিতীয় সূত্র পর্যন্ত পৌঁছতে পারলাম। এটি হচ্ছে এহরেনফেস্ট উপপাদ্যের মূল কথা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের মতো আমাদের আলোচনা এখানেই শেষ করছি। নিশ্চয়ই তোমাদের সাথে পরবর্তীতে আবারও কথা হবে। সুস্থ থাকবে সবাই, ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।